বাইরে আসলাম। বাইরে আসার সাথে সাথে মা ঘরের ভিতর ঢুকতেছিল। আমারে বের হতে দেখে মা বলল, রোজা কই? আমি বললাম, আসছো সেই সকালে, আমাকে একবারও জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? তুই কেমন আছিস আমার জানা লাগবে না। আমার নাতির মা কেমন আছে, কেমন থাকবে সেটা জানলেই চলবে আমার। দেখি সর। আর রোজা কোথায়? রুমে আছি। রুমে যেতে যেতে বলল, রাত 8টায় বাসায় খুলনা যাব, রেডি থাকিস। মিজান টিকিট কাটতে গেছে। তারপর আব্বুর সাথে টুকটাক কথা বললাম। আব্বু একটু ইমোশনাল হয়ে বলল, তখন রাগের মাথায় এইসব বলছি, আরো অনেক কথা ইত্যাদি। তারপর ছোট ভাই সজীব, সেও সেম একটু ইমোশনাল হইয়া কথা বলল, একটু কান্নাও করলো। কিন্তু আমার মা, সে তো রোজার ভক্ত, আমি তার ছেলে, সে তো ভুলিয়েই গেছে। রাতে মিজানের কাছে থেকে বিদায় নিয়ে খুলনা রওনা দিলাম। আমার আর রোজাকে পিছনের সিটে দেওয়া হলো। মা আব্বু আমাদের থেকে 4-5 সিট আগে, আর তার আগে সজীব। রোজা জানালার পাশের সিটটাই বসছে। গাড়ি চলছে তার আপন গতিতে। রোজা ওর 2 হাত দিয়ে আমার 1 হাত জড়িয়ে ধরে আছে। রোজার মাথাটা আমার ঘাড়ের উপর। জানালা থেকে বাতাস ঢুকতেছে, আর সেই বাতাসে রোজার কিছু চুল আমার মুখের উপর পড়তেছে। অনেক ভালো লাগতেছে আমার। রোজার চুলে এক অদ্ভুত রকমের ঘ্রাণ আছে, কী রকম একটা মাতাল করা ঘ্রাণ। প্রায় মধ্যরাত, তখন আশেপাশে প্রায় মানুষ ঘুমে, আবার কেউ কেউ মোবাইলে ব্যস্ত। আর আমি চেয়ে আছি রোজার দিকে। অপরূপ সুন্দর লাগতেছে রোজাকে। কোন সময় চাঁদের আলো পড়তেছে, আবার কোনো সময় সোডিয়ামের আলো পড়তেছে রোজার মুখের উপর, যা ওর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেক ভালো লাগতেছে এই সময়টা। এইভাবেই সারাটা পথ রোজার দিকে চেয়েছিলাম। বাসায় এসে আমি অবাক, কারণ বাসায় মেহমান ভরা। মনে হয় কোনো আয়োজন হবে। রুমে আসলাম কতদিন পর, আমার নিজের রুমে আসলাম। বিছানায় গাটা এলিয়ে দিলাম। বাসায় আসার পর রোজাকে আর দেখতে পাই নাই। মনে মনে ওকে খুঁজছি, কিন্তু পাই নাই। লজ্জায় কাউকে জিজ্ঞাসা করি নাই। কিছুক্ষণ পর আমার 2 খালাতো ভাই আমার রুমে আসলো। এসে বলল, ভাইয়া এই নাও, এগুলো পরে বাইরে আসো। বলে আমার হাতে একটা নতুন লুঙ্গি আর একটা গেঞ্জি দিয়ে চলে গেল। আমি ওদের কথায় পাত্তা না দিয়ে লুঙ্গি আর গেঞ্জি বিছানার পাশে রেখে চুপচাপ বিছানায় শুয়ে আছি। রোজার অপেক্ষায় আছি কখন আসবে, কিন্তু ওর আসার কোনো নামগন্ধই নাই। কিছুক্ষণ পর মা আসলো। এসে বলল, কি হলো, তুই এখনো চেঞ্জ করিস নাই? মা, এইগুলো কেন পরবো? তাড়াতাড়ি পর, তোর আর রোজার গায়ে হলুদ আজ। আর আজ রাতে বিয়ে। মা, এসব কি জন্য? তোর জানা লাগবে না, তাড়াতাড়ি পর এগুলা, পরে বাইরে আয়। বলে মা চলে গেল। এই রোজা যে কোথায় গেল? বাসায় আসার পর এখনো আমার সামনে আসলো না। লুঙ্গি আর গেঞ্জি পরে বাইরে আসলাম। ছোট ভাইরা আমাকে দেখে হাসতেছে। কোনো সময় তো আমাকে লুঙ্গি পরতে দেখে নাই, তো তাই হয়তো হাসতেছে। আমার কিছু খালাতো মামাতো বোন আর কিছু পাড়া প্রতিবেশী হলুদ শাড়ি পরে বাইরে বের হচ্ছে। আমি আমার খালাতো ভাই শিহাবকে বললাম, ওরা কোথায় যায়? রিয়া আপুদের বাসায়। আমি অবাক চোখে শিহাবের দিকে তাকিয়ে বললাম, রিয়াদের বাসায় যাই কেন? আরে রোজা ভাবি তো রিয়া আপুদের বাসায়, সকালে রিয়া আপুর মা এসে নিয়ে গেছে রোজা ভাবিকে। আমি শিহাবের কথা আগামাথা কিছুই বুঝি নাই। তা রোজাকে কেন নিয়ে গেছে রিয়ার আম্মু? রিয়ার আব্বু আম্মু রোজা ভাবিকে রিয়ার স্থান দিয়েছে, তাই এখন থেকে রোজাই রিয়া, রিয়া আপুর আব্বু আম্মুর কাছে। বুঝলাম। তা ওরা কি করতে গেছে রিয়াদের বাসায়? কি করতে যাবে, রোজা ভাবিকে গায়ে হলুদ দিতে গেছে। ও আচ্ছা, আমি রুমে যাই, দরকার পড়লে ডাক দিস। আচ্ছা। রুমে এসে বসে বসে ভাবতেছি, রিয়ার আব্বু আম্মুর আবার কি হলো? রোজাকে সোজা মেয়ে হিসেবে মেনে নিল? তাদের আর কোনো মেয়ে নাই, তার জন্য নাকি অন্য কিছু, সব ভাবতেছি। কিছুক্ষণ পর শিহাব আসলো। রুমে এসে বলল, ভাইয়া চলো। কোথায়? কোথায় আবার, বাইরে আসো, এখন তোমার গায়ে হলুদ দেবে। আমি আর কোনো কথা না বলে শিয়াবের সাথে বাইরে আসলাম। দূর সম্পর্কের নানিরা এসে আমাকে নিয়ে একটা পাড়ার উপর দাঁড় করালো। কিছু কিছু মহিলারা আদি যুগের গান গাইতে লাগলো। কেউ কেউ আমার গায়ে হলুদ দিয়ে যাচ্ছে। এইভাবে অনেক নিয়মকানুনের পর শেষ হলো গায়ে হলুদ। আমাকে ভালো মতো গোসল করিয়ে ঘরে নিয়ে আসলো। সন্ধ্যাবেলা একটা শেরওয়ানি পরে কিছু লোকদের সাথে রিয়াদের বাসায় গেলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে রিয়াদের বাড়ি। পুরা বাড়ি লাল নীল ছোট ছোট লাইটে ভরপুর। রিয়াদের বাড়ির ভিতর ঢুকলাম, বুকটা ধকধক করতেছে। বাড়িতে ঢোকার সাথে সাথে রিয়ার ছোট ভাই দৌড়ে এসে
আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, কি হইছে? ও কোনো কথা না বলে আমার হাত ধরে বরের বসার জায়গায় বসলো। রিয়ার আব্বু আম্মু আমার আশেপাশে ছিল, কিন্তু কোনো কথা বলে নাই আমার সাথে। এখনো ধীরে ধীরে বিয়ের কাজ শেষ হলো। রিয়ার আব্বু আম্মু এখন আমার পাশে বসা। রিয়ার মা আমার মাকে ফোন দিয়ে বলল তাদের বাড়ি আসতে। রিয়ার আম্মু আমার পাশে বসে আছে, কিছু বলবে হয়তো, কিন্তু বলতে পারতেছে না। ওনার এরকম অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম, খালা কেমন আছেন? কোনো কথা বলতেছে না, শাড়ির আঁচলটা মুখে দিয়ে অন্যদিকে ফিরে আছে। আমি এবার বললাম, মা কেমন আছেন? রিয়ার আম্মু আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। আমার সামনে দাঁড়িয়ে তার হাত দিয়ে আবার গাল ধরে বলল, আমাদের ক্ষমা করে দিস বাবা। আপনি এগুলো কি বলতেছেন? ওই দিন রিয়াকে তোরে দেখতে দিই নাই। আরে থামো, কি এসব কি কথা বলতেছো? না মা, নে। ওনার কথা বলা শেষ হবার আগে আমার মা আসলো, এসে রিয়ার আম্মুকে বলল, কিসের জন্য ডাকলে? চল নতুন বউ, বরকে একসাথে ঘরে তুলে নিই। চল। এতে আবার আমারে ডাকা লাগে? কিছুক্ষণ পর রিয়ার আম্মু আমার হাত ধরে নিয়ে রিয়ার রুমে নিয়ে যেতে লাগলো। পিছে তাকিয়ে দেখি রোজাকে মা আমার পিছনে পিছনে নিয়ে আসতেছে। রিয়ার রুমে আসলাম। রুমে ঢোকার সাথে সাথে এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আমার পুরো শরীরের ভিতর কীরকম জানি ঠান্ডা বাতাস বয়ে গেল। রিয়ার আম্মু আমাকে খাটে বসালো, রোজাকে আমার পাশে বসালো হয়েছে। আজ আবার রোজা বধূ সাজে সেজেছে। রিয়ার আম্মু আমার হাতটা নিয়ে রোজার হাতের উপর রাখলো, রেখে বলল, সোহান আজ থেকে রোজাকে ভালোবাসবা রিয়ার মতো, কারণ এখন থেকে আজীবনের জন্য রোজা আমার মেয়ে। এইবার মা আমার আর রোজার হাত ধরে বলল, সোহান যে চলে গেছে তাকে ভেবে কোনো লাভ নাই। আমরা এখন রিয়ার জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। এবার আমি বললাম, দোয়া করব আল্লাহ যেন পরকালে আমাকে রিয়ার সাথে রাখে। আমার কথা শুনে রিয়ার আম্মু আর আমার মা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রোজার দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচু করে মুখ কালো করে আছে। রোজার মুখ কালো দেখে রিয়ার আম্মু রোজার থুতনি ধরে রোজাকে বলল, ও ওর ভালোবাসার মানুষকে চাইছে। আল্লাহর কাছে তুইও আল্লাহর কাছে তোর স্বামীরে চাইবি। রোজা শুধু মাথা নাড়িয়ে ঠিক আছে বলল। আরও অনেক কথা বলে রিয়া